প্রক্রিয়া সম্পর্কে আলোচনা। আজকের প্রথম যে বিষয় চুম্বক। চুম্বক সম্পর্কে বলতে গেলে তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চিত সবাই অন্তত চুম্বকটা এক নজর দেখেছো। চুম্বকের ধর্ম হচ্ছে যে লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করা, লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করা, এটা হচ্ছে চুম্বকের একটা বিশেষ ধর্ম। তোমরা যদি একটা চুম্বক একটা লোহার কাছে, ধরো এটা একটা লোহা বা এটা একটা চুম্বক, যদি কাছাকাছি আনো তাহলে দেখবে এটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, অদৃশ্য একটা শক্তি এখানে কাজ করছে। তো এই যে অদৃশ্য বল, এটা নিয়ে আমরা অনেক সময় বিস্মিত হই, যেটা কিভাবে হয়, কি দেখা যায় না কিছু না, তাহলে কিভাবে এই আকর্ষণটা করে, এটা আমরা অনেক সময় আশ্চর্য হই, চিন্তা করি। আসলে এটা কেন হয়, কিভাবে হয়, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চুম্বক হচ্ছে একটা এরকম একটা দণ্ড চুম্বক। যদি তোমরা চিন্তা করো, তোমরা অনেক সময় তোমরা স্কুলের ল্যাবরেটরিতে অথবা অন্য কোনোভাবে হয়তো বা মেলা থেকে চুম্বক দেখেছো, চুম্বক কিনে এনেছো, চুম্বক দেখেছো, চুম্বকের যে ধর্ম, হ্যাঁ, যে দুইটি চুম্বক যদি আমরা একসাথে করি, দুইটি চুম্বক একসাথে করলে দেখা যায় যে তাদের দুইটি চুম্বক একসাথে করলে কোনো সময় এরকম যদি করি, কোনো সময় বিকর্ষণ করে, আবার কোনো সময় আকর্ষণ করে। এটার ধর্ম রহস্য হচ্ছে প্রত্যেকটা চুম্বকের দুইটি মেরু আছে। প্রত্যেকটা চুম্বকে দুইটি মেরু বিদ্যমান, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এটা কিভাবে নির্ধারণ হয়েছে? একটা দণ্ড চুম্বককে যদি সুতা দিয়ে বেঁধে মুক্তভাবে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় একটা দণ্ড চুম্বক সবসময় উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকে। এটাকে যদি ঘুরিয়ে এইভাবে এনে ছেড়ে দেওয়া যায় তাহলে দেখা যায় ঘুরে আবার আগের পজিশনে চলে যায়। তার মানে একটা নির্দিষ্ট প্রান্ত উত্তর দিকে থাকে আর একটা নির্দিষ্ট প্রান্ত দক্ষিণ দিকে থাকে। যেই প্রান্তটা উত্তর দিকে থাকে তাকে উত্তর মেরু বলা হয়, যে প্রান্তটা দক্ষিণ দিকে থাকে তাকে দক্ষিণ মেরু বলা হয়। তো এরকম উত্তর দক্ষিণ বরাবর কেন থাকে? কারণ হচ্ছে এই টোটাল পৃথিবীটার একটা চুম্বক ক্ষেত্র আছে, যেই চুম্বক ক্ষেত্রের আকর্ষণে বা চুম্বক ক্ষেত্রের বল রেখার, চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে কোনো ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো দণ্ড চুম্বককে ঝুলিয়ে রাখলে তা ওই পৃথিবীর যে চুম্বকত্ব, ওই চুম্বক ক্ষেত্রের প্রভাবে তা নিজেকে সাজিয়ে নেয়। হ্যাঁ, তো পৃথিবীর যেদিকে যেই দণ্ড চুম্বকের যেই মেরুটা উত্তর দিকে থাকে, পৃথিবীর উত্তর দিকে থাকে তাকে উত্তর মেরু, আর দক্ষিণ দিকে থাকলে দক্ষিণ মেরু বলা হয়। তো এই যে চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ বল, এই বল তো আমরা চোখে দেখি না, শুধু আমরা অনুভব করতে পারি। অনেক সময় আমরা চুম্বকের উপর যদি আমরা লোহার গুঁড়া, কাগজের উপর লোহার গুঁড়া নিয়ে, মানে চুম্বকের উপর একটা কাগজ দিয়ে কাগজের উপর লোহার গুঁড়া ছিটিয়ে দিয়ে যদি আমরা হালকা টাচ করি, দেখা যাবে চুম্বকের লোহার গুঁড়াগুলি এমনভাবে সজ্জিত হবে যা দেখে বুঝে যাবে যে চুম্বকের বল রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে কাজ করছে। তো যাই হোক বন্ধুরা, আমরা চুম্বক সম্পর্কে আগে থেকে জানি, জাস্ট এটা সম্পর্কে আর বেশি বলার দরকার মনে করি না। তারপরে আসে বিদ্যুতের চুম্বক ক্রিয়া। বিদ্যুতের চুম্বক ক্রিয়া তোমরা শুনে আশ্চর্য হবে যে আসলে বিদ্যুৎ আর চুম্বক দুটা কিন্তু আলাদা কোনো বিষয় না। এটা বলা যায় এরকম একটা মুদ্রার এপিঠ আর উপিঠ, একটা হলে আরেকটা পাওয়া যায়। যেমন বিদ্যুৎ দিলে চুম্বক সৃষ্টি হয়, চুম্বকত্ব হয়, আবার চুম্বক দিলে বিদ্যুৎ পাওয়া যায়, বিদ্যুৎ সৃষ্টি হয়। তার মানে বিদ্যুৎ আর চুম্বক তারা একটা মুদ্রার ওই দুই পিঠ। এটা কিভাবে হয়? আমরা তো জাস্ট দেখেছি যে একটা চুম্বক, অরিজিনাল প্রাকৃতিক যে চুম্বক, এই চুম্বকটা দেখেছি, হ্যাঁ, কিন্তু এটার সাথে তো এটা হাত দিয়ে স্পর্শ করলে তো বিদ্যুতের কোনো আমরা কিছু পাই না।
কিন্তু এটা প্রাকৃতিক চুম্বকের বেলা। কিন্তু এইভাবে প্রাকৃতিক চুম্বক ছাড়াও চুম্বক তৈরি করা যায় বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে। আমরা যদি কোনো একটা পরিবাহী তারের ভিতর দিয়ে, পরিবাহী তার যেমন তামার তার হতে পারে, অ্যালুমিনিয়ামের তার হতে পারে, আমরা যদি কোনো একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে দেখা যায় এই তারের চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আমরা চলতড়িৎ স্থিরতড়িতের অধ্যায়ে পড়েছিলাম যে কোনো জায়গায় যদি একটা কিউ পরিমাণ চার্জ রাখা হয়, একটা কিউ চার্জ রাখা হয়, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, তাহলে সে কি করে তার চতুর্দিকে একটা সীমানা, একটা জায়গা বরাবর জায়গা পর্যন্ত তার প্রভাব বিস্তার করে। এইটাই কি বলা হয় কি তড়িৎ ক্ষেত্র বলা হয়। ঠিক চুম্বকের বেলায়ও এরকম একটা চুম্বক তার আশেপাশে কিছু এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে, যেই এলাকাটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। তো আমরা যদি কোনো তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে দেখতে পাই যে এই তারের চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে কি পাইলাম যে বিদ্যুৎ প্রবাহিত করলে, একটা তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে তারের চতুর্দিকে কি হবে, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটাই তো হচ্ছে তড়িতের সাহায্যে চুম্বক, বিদ্যুতের চুম্বক ক্রিয়া, মানে বিদ্যুৎ প্রবাহিত করলেই চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। তো এখানে চুম্বকের বল রেখাগুলি কেমন হয়, যে চুম্বক ক্ষেত্র পাওয়া যায় একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে এই তারটার চতুর্দিকে যে চুম্বক ক্ষেত্র পাওয়া যায়, চুম্বক ক্ষেত্রের বল রেখাগুলির দিক কোন দিকে হয়। আবার দেখা যায় এই বিদ্যুৎ প্রবাহ যদি আমি বিপরীত দিকে প্রবাহিত করি, বিদ্যুৎ প্রবাহের দিক যদি পরিবর্তন করে দেই, তাহলে আবার চুম্বক বল রেখার দিকও পরিবর্তন হয়। এটা তোমরা একটা পরীক্ষার সাহায্যে নিজেরাই পরীক্ষা করতে পারো। পরীক্ষাটা তোমাদের মেইন বইতে দেওয়া আছে। মেইন বইতে যারা ভালো করে আজকে চ্যাপ্টারটা বুঝতে চাও, তোমরা একটু মেইন বইটা সাথে নিয়ে বসো। দেখবে তোমাদের বোর্ড বইয়ে 341 পৃষ্ঠায় চিত্র দেওয়া আছে, যে একটা তারের ভিতর দিয়ে যদি তুমি বিদ্যুৎ প্রবাহিত করো, একটা তারের ভিতর দিয়ে, এটা একটা তার, এই তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করো, তাহলে দেখা যাবে এই তারটাকে যদি একটা কার্ডবোর্ডের মাঝে ছিদ্র করে যদি এই ছিদ্রের ভিতর দিয়ে যদি তুমি এই তারটা পাঠাও, একটা বিদ্যুতের তার আমি কার্ডবোর্ডের ভিতর দিয়ে পাঠাইলাম, এবং এই তারের ভিতর দিয়ে আমি বিদ্যুৎ যদি প্রবাহিত করি, বিদ্যুৎ যদি এইদিকে প্রবাহিত হয়, তাহলে দেখা যায় তোমরা পরীক্ষাটা এইভাবে করতে পারো। অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কম্পাস যদি তোমরা এই তারটাকে ঘিরে বৃত্তাকার ভাবে বিভিন্ন জায়গায় তুমি রেখে দাও, তাহলে দেখবে এমনিতে নর্মাল অবস্থায়, মানে বিদ্যুৎ যদি এটার ভিতর দিয়ে প্রবাহিত না করো, তাহলে কম্পাস তোমরা যেগুলি রাখবে, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কম্পাস রাখতে পারো। ক্ষুদ্র ক্ষুদ্র কম্পাস সবগুলি উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকবে। অনেকগুলি কম্পাস যদি তোমরা এখানে স্থাপন করো, সবগুলি কম্পাস উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকবে। কিন্তু যদি এই তারের ভিতর দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহিত করো, তাহলে সাথে সাথে দেখতে পাবে যে এই কম্পাসগুলির কাঁটাগুলি এমনভাবে সুসজ্জিত হয়ে গেছে, যাতে একটার পিছনে এরকম হবে, কাঁটাগুলি এরকম হবে, আরেকটা এরকম হবে, সবগুলি কাঁটা দেখা যাবে একটা সুসজ্জিত একটা বৃত্তাকার পথ তৈরি করবে, যেটা আমরা ওই তড়িৎ ক্ষেত্রের বিদ্যুতের সাহায্যে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, ওই চুম্বক ক্ষেত্রের বল রেখা কল্পনা করতে পারি। আবার দেখা যায় যদি আমরা এই বিদ্যুতের দিকটা পরিবর্তন করি, যদি উপর থেকে নিচের দিকে যায়,
হ্যাঁ, তাহলে তাহলে দেখা যাবে প্রথমবার হবে কি এরকম, প্রথমবার হবে বল রেখাগুলির দিক হবে এরকম, যদি নিচের থেকে উপর দিকে যায় বল রেখাগুলি হবে এরকম, আর যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে বল রেখাগুলির দিক বিপরীত ক্রমে হয়ে যাবে, তখন হবে এরকম, বল রেখাগুলির দিক হবে এই ধরনের। হ্যাঁ, তো এটা কি চুম্বকের বল রেখা। এটা আমরা মনে রাখার জন্য আমরা ডান হাতের নিয়ম আমরা ব্যবহার করতে পারি। ডান হাতের নিয়মটা হচ্ছে ডান হাতটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে দেখা যায় যে এই বৃদ্ধাঙ্গুলটাকে যদি আমরা বিদ্যুৎ প্রবাহের দিক মনে করি তাহলে এই বাকি আঙ্গুলগুলি হবে কি বল রেখার দিক, এই দিকে হবে। বিদ্যুৎ যদি প্রবাহিত হয় উপরের দিকে আর বল রেখাগুলি প্রবাহিত হবে এই দিকে, বল রেখাগুলির দিক হবে এই দিকে। আর এটা বিপরীত ক্রমে করলে ঠিক একই অবস্থা হবে। ডান হাতের নিয়মই নিচের দিকে গেলে বল রেখাগুলি যাবে এরকম। তো নিচের দিকে যদি উপরের দিকে যায় তাহলে হচ্ছে এরকম, আর নিচের দিকে গেলে এরকম। এই হচ্ছে একটা বিদ্যুতের চুম্বক ক্রিয়া। তো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে তোমাদের বোর্ড বইয়ে 342 পৃষ্ঠায় স্পষ্ট করে চিত্রটা দেওয়া আছে হাতের নিয়ম অনুসারে। এখন আমি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই, তোমাদেরকে আমি একটা কাজ দেব, ছোট্ট একটা কাজ। তোমরা যারা আমার সাথে এই লাইভ সেশনে যুক্ত আছো তোমরা শুধু কমেন্টস করে জানাবে আমার এক কথায় উত্তরটা। আমি একটু বল রেখা এঁকে দেখাচ্ছি। বল রেখা, চুম্বকের বল রেখাগুলি যদি হয়, চুম্বকের বল রেখাগুলি যদি হয় এরকম, এখানে মনে করো আমি এই মাঝ বরাবর একটা বিদ্যুৎ প্রবাহ, আমি বৈদ্যুতিক তার যদি আমি এদিক থেকে করি, বৈদ্যুতিক তার যদি আমরা চিন্তা করি যে একটা বৈদ্যুতিক তারের চতুর্দিকে এরকম বল রেখাগুলি যদি আমি এই ধরনের চিন্তা করি, এই দিকে আসতেছে বল রেখাগুলি, এই দিকে যদি চিন্তা করি তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক, মানে বিদ্যুৎ প্রবাহের দিকটা কি উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে? বল রেখাগুলি যদি এই দিকে হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের দিকটা উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে? তোমরা একটু কমেন্টস করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আজকে আলোচনা থেকে বিষয়টা বুঝতে পেরেছো যে বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে হলে চুম্বক ক্ষেত্রের বল রেখার দিক কোন দিকে হয়। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে আসি আমি সলিনয়েড সম্পর্কে। সলিনয়েড কি? দেখা যায় তোমরা দেখবা, এতক্ষণ তো আমি আলোচনা করলাম একটা পরিবাহী তার যখন সরল রেখা থাকে, সোজা থাকে, একটা পরিবাহী তার সোজা থাকলে এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিচের থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচের দিকে যদি হয় তাহলে বল রেখাগুলি কেমন হয়। এখন চিন্তা করো তো, যদি এই পাকগুলি হয়, এই যে বৃত্তাকার পথ বল রেখা, এটা বল রেখা না হইয়া এই বৃত্তাকার যে পথটা যদি হয় তড়িৎ প্রবাহের দিকটা যদি হয় এরকম, তো আমরা যদি কোনো বৃত্তাকার পথে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে ঘটনাটা কি ঘটবে? আমরা যদি এটা আপাতত বাদ দিলাম, এটা একটা পরিবাহী তার, এই তারের ভিতর দিয়ে আমি যদি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে বিদ্যুৎ প্রবাহিত করলে তখন এই বিদ্যুতের কারণে যেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেই চুম্বক ক্ষেত্রের বল রেখাগুলির দিক কোন দিকে হবে? আগেরটা তো ছিল একটা সোজা তার ছিল যার চতুর্দিকে বৃত্তাকার পথে হইতো বল রেখা,
কিন্তু আমি যদি এই বৃত্তাকার করি হলো এই তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের জন্য যেই আমি পরিবাহী তার ব্যবহার করলাম, এই তারটা যদি হয় বৃত্তাকার, তাহলে এই বৃত্তাকার পথে তড়িৎ প্রবাহিত করলে তখন বল রেখাগুলি কোন দিকে হবে, তখন এটা তোমরা খুব সহজে মনে রাখতে পারো আগেরটার মতোই। আগেরটার ঠিক বিপরীত, যে আগেরটার মধ্যে তো এখানে একটা তার কল্পনা করেছিলাম, পরিবাহী তার যদি উপরের দিকে বিদ্যুৎ যায় তাহলে হবে ডান হাতের নিয়ম অনুসারে, এটা হচ্ছে আঙ্গুলগুলি হবে কি বল রেখার দিক। মানে প্রবাহ যদি হয় সরল রেখায় তাহলে বল রেখা হয় বৃত্তাকার। আর তাহলে তার বিপরীতটা কি হবে, যে তড়িৎ প্রবাহ যদি হয় বৃত্তাকার পথে তাহলে বল রেখা হবে সরল রেখা বরাবর। বল রেখা হবে সরল রেখা বরাবর। কেন হবে সরল রেখা বরাবর? কেন হবে? এই যে একটা বৃত্তাকার পথ আমি তৈরি করলাম, বৃত্তাকার পরিবাহী তার তৈরি করলাম, এখানে যদি আমরা তারের প্রত্যেক জায়গায় যদি এরকম বৃত্তাকার পথ কল্পনা করি, বৃত্তাকার জিনিস যদি আমি কল্পনা করি, হ্যাঁ, বৃত্তাকার ভাবে যদি আমি বারবার কল্পনা করি, তাহলে এই সবগুলি বৃত্তাকার এই বল রেখার যেই ফলাফল, সবগুলি বৃত্তাকার বল রেখার একটা লব্ধি বল রেখা এই মাঝ বরাবর পাওয়া যাবে। এবং আগেরটার মতোই প্রবাহ যদি হয় হাতের আঙ্গুলের মতো এই দিকে, তাহলে বল রেখার লব্ধি বল রেখার দিকটা হবে কি উপরের দিকে। এবং এখানে আমি যদি আমি যদি একটা লুপ এখানে ব্যবহার করি, এক পেস তার ব্যবহার করি, তাহলে যেই পরিমাণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তার মান খুব বেশি হবে না। কারণ একটা তারের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহের একটা মাত্রা আছে, একটা যে কি পরিমাণ, মানে কত ব্যাসার্ধের তারের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা যাবে। যদি খুব বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে দেখা যাবে ওই তারটা গরম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম একটা সীমানা আছে। যার কারণে আমরা একটা তারের ভিতর দিয়ে খুব বেশি বিদ্যুৎ প্রবাহিত করতে পারি না। যার কারণে একটা তারের মধ্যে আমরা তারের থেকে আমরা খুব বেশি এই চুম্বক ক্ষেত্রের বল রেখা আশাও করতে পারি। যার কারণে এখানে কি করা হয়, যে অনেকগুলি পেস একটা তার যদি অন্তরিত তার হয়, মানে অপরিবাহী পদার্থ দিয়ে যদি তারটা প্রলেপ দেওয়া থাকে, তাহলে ওই অন্তরিত তার যদি আমি একটা নির্দিষ্ট ফাঁপা চুম্বককে কেন্দ্র করে যদি আমি এরকম ভাবে অনেকগুলি পেস সৃষ্টি করি, তাহলে দেখা যাবে প্রত্যেক লুপের মধ্যে যেই বল রেখাগুলি সৃষ্টি হবে, সবগুলি বল রেখা একত্র হলে সেখানে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি হবে। চুম্বক ক্ষেত্রের এই যে অনেকগুলি বল রেখা একত্র হওয়ার কারণে এখানে প্রাবল্য অনেক বেশি হবে, এখানে শক্তিশালী। তখন এই যে পুরা একটা কয়েল তৈরি করলাম আমি, পেঁচায় একটা কয়েল তৈরি করলাম, পুরো তারটা তখন একটা শক্তিশালী দণ্ডচুম্বকের মতো আচরণ করে। তো এটা হবে কি মোটামুটি শক্তিশালী। এই যে আমি একটা অন্তরিত তার অনেকগুলি পেস দিয়ে একটি কয়েলের মতো তৈরি করলাম। কয়েলের মতো তৈরি করলে কি হয়, তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে এই কয়েলটা একটা দণ্ডচুম্বকের মতো আচরণ করে, দণ্ডচুম্বকে পরিণত হয়। তো এই যে অনেকগুলি প্যাচযুক্ত, ঘন সন্নিবিষ্ট প্যাচযুক্ত এই তার কুণ্ডলীকেই বলা হয় সলিনয়েড। তো শিক্ষার্থী বন্ধুরা, সলিনয়েড আমাদের বাস্তব জীবনে অনেক বিশেষ কাজে লাগে, যেটা সম্পর্কে তোমরা একটু পরে পরবর্তী ক্লাসে হয়তোবা আমি আরো বিস্তারিত জানতে পারবে। তো সলিনয়েড
তাহলে সলিনয়েডটা কি হলো, যে অনেকগুলি অনেকগুলি ঘন সন্নিবিষ্ট, অনেকগুলি প্যাচযুক্ত তারকুণ্ডলীকে, অনেকগুলি প্যাচযুক্ত তারকুণ্ডলীকে সলিনয়েড বলা হয়। যদি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে এখানে শক্তিশালী একটা দণ্ডচুম্বক আমরা পাবো, দণ্ডচুম্বকের মতো আচরণ করবে। এখন আমরা যদি এই যে আমি একটু আগে বর্ণনা করলাম, যদি আমাদের কুণ্ডলীটা হয় এরকম একটা ফাঁপা থাকে ভিতরে, এবং এটার উপর যদি তার পেঁচানো থাকে, অনেকগুলি তার পেঁচানো থাকে, তাহলে ভিতরে দেখো একটা ফাঁপা জায়গা আছে, খোলা জায়গা আছে। এই খোলা জায়গার ঠিক কেন্দ্রে, খোলা জায়গাটা তো বৃত্তাকার, বেলনাকার, তো বেলনাকার জিনিসের ঠিক কেন্দ্র বরাবর কি হবে, বল রেখা সবচেয়ে বেশি হবে, এবং ওইখানে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য সবচেয়ে বেশি হবে। আমি যদি এই বেলনাকার সলিনয়েডের ঠিক মাঝখানে যদি আমি একটা লোহা বা নিকেল বা কোবাল্ট, এই তিন ধাতুর যে কোনো একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে দেই, তাহলে দেখা যাবে এই লোহার দণ্ডটা শক্তিশালী একটা চুম্বকে পরিণত হবে। কেন পরিণত হবে? আমরা জানি লোহা, কোবাল্ট, নিকেল, এই তিনটা ধাতুর মধ্যে তিনটা ধাতু হচ্ছে চৌম্বক পদার্থ, যাকে চুম্বক খুব আকর্ষণ করে, চুম্বকের আবেশে এটা চুম্বকে পরিণত করা যায়। কেন করা যায়? এই পদার্থগুলি বিশেষ, তাদের বৈশিষ্ট্যটা এরকম যে একটা লোহার তৈরি দণ্ডকে আমরা এরকম চিন্তা করতে পারি, যে একটা লোহার তৈরি দণ্ডের ভিতরে আমরা যে অণুগুলি আছে, প্রত্যেকটা অণুকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক হিসেবে চুম্বকের সাথে তুলনা করতে পারি। যে চুম্বকের উত্তর মেরু, দক্ষিণ মেরু এরকম আলাদা করা থাকবে, এরকম অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকের সাথে আমরা তুলনা করতে পারি। বিচ্ছিন্নভাবে পুরো এই দণ্ড জুড়ে এরকম চুম্বক যদি আমরা চিন্তা করি, তাহলে এমনিতে সাধারণ অবস্থায় কি করে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি, ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকগুলি তারা বিক্ষিপ্তভাবে থাকে, যার কারণে সার্বিকভাবে তার মধ্যে কোনো চুম্বকত্ব পরিলক্ষিত হয় না। কিন্তু যদি এই দণ্ডটা যদি আমরা কোনো সলিনয়েডের ভিতর প্রবেশ করিয়ে দেই, কুণ্ডলী পাকানো তারের ভিতর যদি প্রবেশ করিয়ে দিই এবং তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই লোহার ভিতর যে ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক আমরা কল্পনা করি, এই চুম্বকগুলি একেবারে সুসজ্জিত হয়ে যায়, সবগুলি একই রকম, তাদের উত্তর মেরু দক্ষিণ মেরু একই দিকে থাকে, এরকম ভাবে সুসজ্জিত হয়ে যায়, যার কারণে এই টোটাল দণ্ডটার মধ্যে একটা লব্ধি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সৃষ্টি হয়। ফলে এই দণ্ড চুম্বকটা একটা শক্তিশালী চুম্বকে পরিণত হয় এবং খুবই শক্তিশালী চুম্বকে পরিণত হয়। তো এই চুম্বক ক্ষেত্র তোমরা চিন্তা করো, আমার তো আজকে মূল কি ছিল, আমার আজকের মূল টার্গেটটা কি ছিল, যে আমরা কোনো একটা বস্তু কিভাবে ঘুরে, তার মানে কোনো একটা যন্ত্রের মধ্যে কিভাবে ঘূর্ণনের সৃষ্টি হয়, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখন চিন্তা করো, আমাদের আগে বুঝতে হবে তাড়িত চুম্বক কি, মানে তড়িতের সাহায্যে যে চুম্বকটা তৈরি হয়। আমরা তো জাস্ট কি করছিলাম, যে একটা লোহার দণ্ডের উপর, আমি বলছি যে একটা লোহার দণ্ড যদি আমি সলিনয়েডের ভিতর ঢুকিয়ে দিই, অথবা লোহার দণ্ডের উপরে যদি আমি অন্তরিত তার পেঁচিয়ে একটা কয়েল তৈরি করি, তাহলে কি হবে, লোহার দণ্ডটা থাকবে কয়েলের ভিতরে, আর কয়েলের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন এই বিদ্যুতের সাহায্যে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইল,
সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই দণ্ড চুম্বকটা কি হবে, একটা শক্তিশালী চুম্বকে পরিণত হবে। এটাকে তোমরা একটা অপশান তোমরা লক করে রাখতে পারো যে এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। কি মূল পয়েন্টটা কি, যে কোনো লোহার উপর যদি আমি অন্তরিত তার, যদি তারটা আবার খোলা হয় তাহলে তো বিদ্যুৎ পরিবাহী প্রবাহটা আবার দণ্ডের ভিতরে চলে যাবে, কিন্তু তারগুলি হইতে হবে অন্তরিত, মানে যা উপরে অপরিবাহী পদার্থ দিয়ে প্রলেপ দেওয়া। তো অন্তরিত তার পেঁচিয়ে যদি আমি একটা কয়েল তৈরি করি এবং এই কয়েলের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে কি হবে, এই কয়েলের মাঝখানে মানে বেলুন আকৃতি কয়েলের ঠিক কেন্দ্র বরাবর শক্তিশালী চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই দণ্ডটা, লোহার দণ্ডটা, নর্মালি একটা লোহার দণ্ড, এটা কি করবে, এটা শক্তিশালী চুম্বকে পরিণত হবে। তো শক্তিশালী চুম্বকে যদি পরিণত হয় তাহলে তার থেকে শক্তিশালী বল রেখাগুলিও বের হবে। এমনিতে কিন্তু এই লোহার দণ্ডের মধ্যে কোনো চুম্বকত্ব নাই। একটা মজার ঘটনা হচ্ছে কি, যে আমরা যদি একটা তারের দণ্ড, আমরা যদি একটা লোহার দণ্ডের উপর এরকম তার পেঁচিয়ে, হ্যাঁ এরকম যদি তার পেঁচিয়ে যদি আমরা এই করি, তার পেঁচিয়ে যদি আমরা তারের ভিতর দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এই যে কয়েল হলো, এই কয়েলের বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই দণ্ডটার মধ্যে একটা দণ্ডটার ভিতরে যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক কল্পনা করি, সেই চুম্বকগুলি কি হয়, সুসজ্জিত হয়ে যায় এবং এই দণ্ডটা শক্তিশালী চুম্বকে পরিণত হয়। কিন্তু আমি যদি এই বিদ্যুৎ প্রবাহ আবার বন্ধ করে দিই, তাহলে দেখা যায় সাথে সাথে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুচুম্বকগুলি আমরা চিন্তা করি, এই অনুচুম্বকগুলি আবার আগের অবস্থায় চলে যায়, মানে বিক্ষিপ্তভাবে আগে যেরকম ছিল এরকম হয়ে যায়। তাহলে এটাতে কি বোঝা গেল, যে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ থাকে ততক্ষণ চুম্বকত্ব থাকে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। যার কারণে এই চুম্বকটাকে বলা হয় কি, তাড়িত চুম্বক, যে তড়িতের সাহায্যে উৎপন্ন চুম্বক। তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব। এতক্ষণ তো আলোচনা করলাম যে একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে একটা তারের তড়িৎ প্রবাহী তার, মানে তড়িৎ প্রবাহী তারের নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমরা এই যে স্থির তড়িতের অধ্যায়েও কিন্তু পড়েছিলে যে একটা চার্জ বা একটা আদান যদি কোনো জায়গায় রাখি, তাহলে তার চতুর্দিকে একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি আরেকটা যদি আদানগ্রস্ত কোনো একটা বস্তু যদি আমি আনি, তাহলে এই আদানযুক্ত বস্তুটা কি করবে, এই তড়িৎ ক্ষেত্রটাকে সে ফিল করবে বা তড়িৎ ক্ষেত্র কর্তৃক সে একটা বল অনুভব করবে। যদি এটা ধনাত্মক হয় এবং এটাও ধনাত্মক হয়, তাহলে কি করবে, এটা কর্তৃক সে বিকর্ষণ বল অনুভব করবে। আর যদি এটা ধনাত্মক এটা ঋণাত্মক হয়, তাহলে সে আকর্ষণ বল অনুভব করবে। এখানে অবশ্য আকর্ষণ বল বিকর্ষণ বল অনুভব করবে। কিন্তু আমাদের এখানে যদি, আমি তো বলেছিলাম যে এখানে লেখা আছে তড়িৎ পরিবাহী তারের উপর, তড়িৎ পরিবাহী, এটা একটা তার যদি আমি চিন্তা করি, এটা একটা তড়িৎ পরিবাহী তার। এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে কি হবে, এটার একটা নিজস্ব চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখন এই তারটা যদি আমি একটা অরিজিনাল চুম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে যাই, অরিজিনাল একটা চুম্বক ক্ষেত্র বলতে ধরো এটা একটা দণ্ডচুম্বক, এটা একটা দণ্ডচুম্বকের, এটা হলো ধরো উত্তর মেরু, এটা উত্তর মেরু। আমি যদি তড়িৎ পরিবাহী তার এটার কাছে নিয়ে যাই, তাহলে কি হবে, এইটার তো বল রেখাগুলি আছে, এটার তো বল রেখা আছে, এরকম বল রেখা আছে। আমার যে তড়িৎ পরিবাহী তার, এটারও তো একটা বল রেখা আছে, তাহলে এইটার বল রেখা আর ওই বল রেখা কি করবে, ওই বল রেখাগুলি তখন
যদি আমার এই চুম্বকের দক্ষিণ মেরু যদি এটার কাছে যায় তাহলে আকর্ষণ করবে, আর এটার যদি উত্তর মেরুর কাছে যায় তাহলে বিকর্ষণ করবে। তার মানে এই অরিজিনাল চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে তড়িৎ পরিবাহী তার এইটাও একটা বল অনুভব করবে। তো সেই বলের কারণে আমরা যদি ঘটনাটা এরকম করি, এখানে আমরা যদি দুইটি চুম্বকের দুইটি মেরু কাছাকাছি এখানে রাখি, এটা হইল দক্ষিণ মেরু, তাহলে কি হবে, দুইটা অরিজিনাল চুম্বক যদি আমরা এখানে রাখি তাহলে কি হবে, তারা একটা থেকে বল রেখাগুলি, তাদের মধ্যে বল রেখাগুলি এরকম ভাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাবে বল রেখাগুলি। এখন যদি আমি একটা তড়িৎ পরিবাহী তার যদি আমি এটার মাঝখানে যদি রাখি তাহলে দেখা যাবে যদি নিচের দিক থেকে উপরের দিকে যায় তারটা যদি যায় নিচের থেকে উপরের দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত করে, তাহলে দেখা যাবে এখানে যদি আমার বল রেখা যদি অনেকগুলি থাকে তাহলে দেখা যাবে যে এই তারটা ঠিক মাঝখানে রাখলে এই তারের নিচের দিকে থাকবে হলো বেশি বল রেখা এবং উপরের দিকে থাকবে কম বল রেখা। এটা এরকম একটু বাঁকা হয়ে যাবে, তখন একটু বাঁকা হয়ে এরকম একটা খালি জায়গার সৃষ্টি করবে, এখানে বাঁকা হয়ে এটার ভিতর দিয়ে তারটা প্রবেশ করবে, এরকম হবে। তার মানে যে অরিজিনাল চুম্বক ক্ষেত্রের যে বল রেখাগুলি এই দিক দিয়ে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে বল রেখাগুলি এখানে বিদ্যমান, এখানে যদি আমি একটা তড়িৎ পরিবাহী তার রাখি তাহলে তারেরও একটা চুম্বক ক্ষেত্র আছে, ওইখানেরও বল রেখাগুলি আছে। এই বল রেখাগুলির কারণে ওই বল রেখাগুলি এরকম হবে যাতে নিচের দিকে থাকে বেশি বল রেখা, উপরের দিকে হবে কম বল রেখা। আবার যদি আমি বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করি, উপর থেকে নিচের দিকে আনি, তাহলে দেখা যাবে উপরে থাকবে বেশি বল রেখা, নিচে থাকবে কম বল রেখা। তার মানে এখানে একটা একদিকে যেখানে কম বল রেখা সেখানে তো আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক বলটা কাজ করবে কম, আর যেখানে বল রেখা বেশি সেখানে তার প্রভাবটা থাকবে বেশি। যার কারণে একটা বস্তুতে আমি যদি একটা বস্তুতে একদিকে বেশি বল প্রয়োগ করি, আর একদিকে যদি কম বল প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি, তাহলে তার মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। আর যদি দুই প্রান্তে যদি আমি সমান বল প্রয়োগ করি তাহলে সোজা চলে যাবে। তাহলে একদিকে যদি বল বেশি হয় আরেকদিকে যদি বল কম হয় তাহলে দেখা যাবে কি বেশি বলটা এখানে বেশি প্রভাব বিস্তার করবে, তার মানে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। এইভাবে এই যে ঘূর্ণন, এটাকে যদি আমরা আরেকটু বিস্তারিত তোমরা তোমাদের মেইন বোর্ড বইতে দেখতে পারো। আমি তো এতক্ষণ আলোচনা করলাম কি আমরা একটা পরিবাহী তার প্রবেশ করাইলাম, কিন্তু এই পরিবাহী তারটা একটা না হয়ে একটা তারের তো চুম্বক ক্ষেত্রে প্রাবল্য খুব বেশি থাকে না। যদি আমরা এখানে একটা সলিনয়েড বানাইতে পারি অথবা একটা দণ্ড চুম্বকের উপর তার পেঁচিয়ে যদি কয়েল তৈরি করে একটা আর্মেচার, মানে লোহাটাকে বলা হবে আর্মেচারের যদি তার পেঁচিয়ে আমরা যদি আর্মেচার তৈরি করি তাহলে এটা কি হবে, এটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিচালনা করলে শক্তিশালী একটা চুম্বকে পরিণত হবে। এই দণ্ডটা শক্তিশালী চুম্বকে পরিণত হবে। একটা শক্তিশালী চুম্বক যদি আমরা এখানে রাখি তাহলে দেখা যাবে ওই চুম্বকের বল রেখাগুলিও শক্তিশালী, আমার এই আর্মেচারের দ্বারা যে চুম্বক এটার বল রেখাগুলি শক্তিশালী। তখন দুটা শক্তিশালী বল রেখা কি করবে, বল রেখার প্রভাবে এই যে দেখো 346 পৃষ্ঠা চিত্রের মতো একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। তো এই ঘূর্ণনটা আমি একটু সহজভাবে তোমাদেরকে বোঝাতে চাই।
ঘূর্ণনটা একটু সহজভাবে বোঝাতে চাই যে তোমরা দেখবে 346 পৃষ্ঠা একটা নিচের যে চিত্রটা এটা খুব ভালো করে তোমাদেরকে বোঝানো হয়েছে। এখানে মনে করো আমার একটা দণ্ড, এটা আমাদের এটার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি করা দরকার, তাহলে কি করব আমি এটাতে কি করব, একটা দণ্ড চুম্বক, একটা আর্মেচার ফিট করে দিব, যেখানে কুণ্ডলী পাকানো তার থাকবে, এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এটা ধরো এরকম ভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এরকম ভাবে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এখানে যদি আমি একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু, এখানে যদি একটা দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু রাখি, তাহলে কি হবে দেখো, এই দুইটার মধ্যে যে বল রেখা কাজ করবে, ওই বল রেখা আর এটার ভিতর দিয়ে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এটা শক্তিশালী একটা চুম্বক হইল, এটার বল রেখার কারণে এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। মানে এটা যদি হয়, ধরো এটা যদি হয় উত্তর মেরু, এই আর্মেচারের যদি হয় উত্তর মেরু, তাহলে উত্তর মেরুকে কি করবে, বিকর্ষণ করার কারণে এটাকে ঠেলে দিবে ওই দিকে। মানে এটা তো দেখাইলাম এইভাবে, কিন্তু তখন হয়ে যাবে কি, এইভাবে হয়ে যাবে। আবার এটা যদি হয় দক্ষিণ মেরু, তাহলে এই দক্ষিণ মেরু কি করবে, এই দক্ষিণ মেরুটাকে ঠেলে দিবে এইদিকে। হ্যাঁ, যে কোনো একদিকে তো দুইটা যাবে না, দুইটা প্রান্ত তো যে কোনো একদিকে যাবে না, এটা যদি যায় এইদিকে, এটা আসবে এইদিকে, তখন এখানে একটা মনে করো এই প্রান্তটা ঠেলে দিল এই দিকে, আর এই প্রান্তটা ঠেলে দিল ওই দিকে। হ্যাঁ, এই প্রান্তটা ঠেলে দিল এই দিকে, আর ওই প্রান্তটা ঠেলে দিল ওই দিকে, তখন কি হবে, এটার মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। ঘূর্ণনটা কেমন হবে, তার প্রবণতাটা কি থাকবে, যেহেতু দুই দিকে চুম্বক মেরু আছে, তাহলে সে এইভাবে থাকতে চাইবে। কিন্তু এইভাবে যে থাকতে চাইবে, এত স্পিডে এত দ্রুত একটা ব্যাগের সৃষ্টি হবে, যেই গতির সৃষ্টি হবে, যে গতির কারণে এটা এইভাবে থাকাটা, গতির কারণে যখন এইভাবে আসবে, তখন এই গতির কারণে সে কি করবে, আবার আগের জায়গায় মানে আরেকটু বেশি গতি, জড়তার কারণে আরেকটু বেশি ঘূর্ণনের বেশি দূরত্ব অতিক্রম করবে। এবং এইখানে যদি আমি অরিজিনালি দুইটা ব্যাটারি সংযোগ, মানে এখানে যদি আমি ব্যাটারি সংযোগ দেই, তাহলে কি হবে, একবার এটা যখন ঘূর্ণন হওয়ার ফলে এরকম হবে, তখন কিন্তু এই প্রান্তটা এদিকে চলে আসবে, এই প্রান্তটা ওইদিকে চলে যাবে, তখন আর এখানে সংযোগ থাকবে না। মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর বিকর্ষণের কারণে যখন সে মিডল পর্যায়ে চলে যাবে, তখন তার মধ্যে আর চুম্বকত্ব, মানে বিদ্যুৎ প্রবাহ থাকবে না, যার কারণে চুম্বকত্ব থাকবে না। চুম্বকত্ব যদি না থাকে, তাহলে সে আর এটা দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না। তখন সে যে বিকর্ষণের কারণে যে গতির সৃষ্টি হলো, এই গতি জড়তার কারণে সে ঘুরে আবার সে এই প্রান্তটা এইখানে চলে যাবে, এবং বিদ্যুৎ প্রবাহের দিকটাও ঠিক আগের মানে পরিবর্তন হবে। এই প্রান্তটা এই প্রান্তে চলে আসবে, এই প্রান্তটা ঘুরে ওই প্রান্তে চলে যাবে। তখন মানে সবসময় এই প্রান্তে উত্তর মেরু থাকবে, এবং সবসময় এই প্রান্তে দক্ষিণ মেরু থাকবে, এবং সবসময় এটাও বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে। বিকর্ষণের কারণে সবসময় এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে ঘূর্ণনটা কিভাবে হয়। ঘূর্ণনটা আমি আবার 30 সেকেন্ডে বলছি যে এটা উত্তর মেরু, একটা অরিজিনাল চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তার মধ্যে বল রেখা কাজ করে, এবং এই বল রেখার মাঝে যদি আমি আরেকটা তাড়িত চুম্বক তৈরি করি, এই যে লোহার দণ্ডের উপর তার পেয়েছি, তাড়িত চুম্বক তৈরি করলাম, এবং এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করলাম। বিদ্যুৎ প্রবাহের কারণে ধরো এখানে হলো উত্তর মেরু, এখানে হলো দক্ষিণ মেরু, এটা তো একটা চুম্বকের মতো আচরণ করবে, এটা হলো উত্তর মেরু। তাহলে কি করবে, এই উত্তর মেরুকে বিকর্ষণ করবে, দক্ষিণ মেরুকে বিকর্ষণ করবে, তখন এটা এই অবস্থা থাকাটাকে এই অবস্থায় চলে আসবে, তখন এই দুই প্রান্ত কিন্তু আর সংযোগ থাকবে না, তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হইলে তখন এই প্রান্তটা কি করবে, গতি জড়তার কারণে আরেকটু বেশি ঘুরে যাবে,
ঘুরে গিয়ে যখন আবার আগের পজিশনে আসা সংযোগ হবে, তখন এই প্রান্তটা এই প্রান্তে চলে আসবে, এই প্রান্তটা এই প্রান্তে চলে যাবে, তার মানে এই প্রান্তে আবার উত্তর মেরু সৃষ্টি হবে, এই প্রান্তে আবার দক্ষিণ মেরু সৃষ্টি হবে, আবার বিকর্ষণ করবে। আমি যতক্ষণ এই কথাগুলি বললাম ততক্ষণে কয়েক শতবার কয়েক হাজার বার ঘুরে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে একটা দণ্ডের মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়। এই ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে আমরা ফ্যান ঘুরাই, বিভিন্ন ঘূর্ণনের কারণে কিন্তু মূলত বেশিরভাগ যন্ত্রপাতি কিন্তু ঘূর্ণনের উপর, গতি জড়তার উপর আমরা তাদের থেকে সুবিধা পাই।